হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের আমরা গ্রুপ 15-এর হাইড্রাইড কম্পাউন্ড নিয়ে আলোচনা শুরু করব। তো প্রথমে বলি, এই যে গ্রুপ 15 হাইড্রাইডস, তো এই হাইড্রাইড কম্পাউন্ডগুলো কি করে তৈরি হয়, আর হাইড্রাইড বলতে আমরা কি বুঝি। তো মনে করো গ্রুপ 15 যতগুলো এলিমেন্ট আমরা জেনেছি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ, এদের সঙ্গে যদি হাইড্রোজেনকে কম্বাইন করে দেওয়া হয়, শুধুমাত্র হাইড্রোজেনকে যদি কম্বাইন করা হয়, তাহলে বিশেষ কিছু যৌগ পাওয়া যায়। তো সেই যৌগগুলোকেই বলা হয় গ্রুপ 15 হাইড্রাইডস। এখন কত রকম হাইড্রাইড যৌগ তৈরি হওয়া সম্ভব, প্রথমে সেইটা দেখে নেওয়া যাক, তারপরে বাকি আলোচনা শুরু করছি। তো দেখো, গ্রুপ 15 হাইড্রাইড বলতে প্রথমে আমি এলিমেন্টগুলোকে লিখব: নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। তো এই এলিমেন্টগুলোর হাইড্রাইড বলতে গেলে মূলত সবার ক্ষেত্রেই নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত প্রত্যেকের একটা কমন হাইড্রাইড পাওয়া যায়, যার ফর্মুলা হলো এই রকম। NH3, PH3, ASH3, SBH3 এবং BiH3। তো এই সমস্ত হাইড্রাইডগুলোকে বলা হয় ট্রাইহাইড্রাইডস। ঠিক আছে, যাদের ফর্মুলা ইন জেনারেল, যদি আমরা ফর্মুলা বলি, এদের প্রত্যেকের জেনারেল ফর্মুলা হচ্ছে MH3। এখানে এমটা কি? এম হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট, এমটা হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট, রাইট? এই এমটা, আর তার সঙ্গে 3টে হাইড্রোজেন কম্বাইন্ড আছে। এছাড়াও আরও কয়েক ধরনের হাইড্রাইড আমরা পেয়ে থাকি। কার ক্ষেত্রে পাবো বা কাদের ক্ষেত্রে পাবো? মূলত নাইট্রোজেনের ক্ষেত্রে N2H4, N2H2, ঠিক আছে, এবং N3H, এই রকম হাইড্রাইডগুলো নাইট্রোজেনের ক্ষেত্রে পাওয়া যায়। এখন তোমরা বলতে পারো যে নাইট্রোজেনের ক্ষেত্রে এত রকম হাইড্রাইড তৈরি হওয়ার সম্ভাবনা আছে কেন, বা এত রকম হাইড্রাইড পাওয়া যাচ্ছে কেন? তার কারণ হিসাবে আমি বলবো যে যেহেতু আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে ভ্যারাইটিস অফ অক্সিডেশন স্টেট পেয়ে থাকি, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে নাইট্রোজেনের ক্ষেত্রে অনেক ধরনের অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা পাওয়া যায়, সেই জন্য নাইট্রোজেনের ক্ষেত্রে এত রকমের হাইড্রাইড যৌগ তৈরি হওয়া পসিবিলিটি আছে বা সম্ভাবনা রয়েছে। ইভেন ফসফরাসের ক্ষেত্রেও P2H4, এই হাইড্রাইড আরও একটা এরকম হাইড্রাইড তৈরি হতে পারে বা তৈরি হয়। এবং আর্সেনিকের ক্ষেত্রেও AS2H4, এই হাইড্রাইডটাও আর্সেনিকের ক্ষেত্রে তৈরি হতে দেখা গেছে। কিন্তু অ্যান্টিমনি বা বিসমাথ, এদের কারোর ক্ষেত্রে আর এই ট্রাইহাইড্রাইড ছাড়া অতিরিক্ত আর কোনো হাইড্রাইড পাওয়া যায়নি। শুধুমাত্র এই অতিরিক্ত যে হাইড্রাইডগুলো, সেগুলো নাইট্রোজেন, ফসফরাস এবং আর্সেনিক পর্যন্তই সীমিত। এখন এটা কেন? নাইট্রোজেনের ক্ষেত্রে এতগুলো কেন পাওয়া যায় সেটা তো বললাম। দ্বিতীয়ত, যেহেতু ফসফরাস এবং আর্সেনিক, এদের কিছু পরিমাণ অধাতব চরিত্র আছে। ফসফরাস তো একদম কমপ্লিটলি অধাতু বা নন মেটাল, আর হাইড্রোজেনও যেহেতু নন মেটাল, তাই এরকম কিছু কম্বিনেশনের জন্য আমরা নন মেটাল কম্বিনেশনের জন্য এই ধরনের হাইড্রাইড আরও অতিরিক্ত আমরা পাচ্ছি। এবার আর্সেনিকের ক্ষেত্রেও যেহেতু আর্সেনিক ধাতু এবং অধাতু দু ধরনেরই চরিত্র নিজের মধ্যে বজায় রাখতে পারে, কিন্তু তা সত্ত্বেও এর অধাতব চরিত্রটা ধাতব চরিত্র অপেক্ষা সামান্য বেশি দেখা গেছে। সেই কারণেই এই ট্রাইহাইড্রাইড ছাড়াও অতিরিক্ত এই ধরনের একটা হাইড্রাইড আমরা
পেয়ে থাকি আর্সেনিকের ক্ষেত্রে। এবং অ্যান্টিমনি বিসমাথে যেহেতু ধাতব চরিত্রটা বাড়ছে, তাই এদের ক্ষেত্রে ট্রাইহাইড্রাইড ছাড়া অতিরিক্ত আর কোনো হাইড্রাইড পাওয়া যায় না। ক্লিয়ার? তাহলে এবার দেখা যাক যে এদের গঠনগুলো কীরকম। আমি মূলত এই ট্রাইহাইড্রাইড যেহেতু সবার ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে, তাই আলোচনাটা ট্রাইহাইড্রাইড নির্ভর রাখছি। ট্রাইহাইড্রাইডের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য, এদের গঠন বা এদের কী কী সক্রিয়তা রয়েছে বা সক্রিয়তাগুলো গ্রুপ বরাবর ওপর থেকে নিচে কিভাবে চেঞ্জ করে, আমি সেই আলোচনাটা শুধুমাত্র ট্রাইহাইড্রাইডের ওপরেই বেস করে এরপরে কন্টিনিউ করব। বাকিগুলো আমরা পরবর্তী যখন আরও ডিটেলসে আলোচনা করব তখন সেইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, কিন্তু এখনকার জন্য মূলত আমরা ট্রাইহাইড্রাইডের ওপরেই লাইট ফেলছি বা ফোকাস করছি। তাহলে দেখো, ট্রাইহাইড্রাইডস ফর্মুলা হচ্ছে MH3। প্রথম আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেই পয়েন্টটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি বা নেচার। নেচার মানে কিন্তু আমাদের বাইরের নেচার নয়। নেচার বলতে এই যে MH3 যে যৌগগুলোর কথা আমি বলছি, এরা কি ধরনের, এরা আয়নীয় যৌগ নাকি সমযোজী যৌগ নাকি কি ধরনের যৌগ, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এই প্রতিটি ট্রাইহাইড্রাইড, সরি আমি এখানে হাইড্রাইড স্পেলিংটা ভুল লিখেছি। ট্রাইহাইড্রাইড যৌগ সমযোজী প্রকৃতির। ভালো করে খেয়াল করবে, ট্রাইহাইড্রাইড যৌগগুলো সমযোজী প্রকৃতির, দ্যাট মিনস কোভ্যালেন্ট। তো এখানে আরো একটা প্রশ্ন উঠতে পারে যে হোয়াই কোভ্যালেন্ট উঠতেই পারে প্রশ্নটা। কোভ্যালেন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত এই মৌলগুলোর যদি তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার সাথে বিচার করা হয়, তাহলে দেখা যাবে হাইড্রোজেনের সঙ্গে এই মৌলগুলোর মানে গ্রুপ 15 মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার বিশেষ একটা পার্থক্য থাকে না। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটা রয়েছে, সামহাউ 2 ইউনিটস মতো, অ্যাপ্রক্সিমেটলি 2 ইউনিটস মতো পার্থক্য, 2 ইউনিটস মতো পার্থক্য আছে। বাট ফসফরাস থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত এদের যে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু, সেই ভ্যালুটা হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুর সাপেক্ষে খুব একটা ডিফারেন্স কিছু হয় না। সেই কারণে এরা সমস্ত যতগুলো হাইড্রাইড আমরা নাইট্রোজেন থেকে বিসমাথ অবধি বললাম, তারা প্রত্যেকেই সমযোজী প্রকৃতির। তোমরা খুব ভালো মতোই জানো যে দুটো মৌল যারা পরস্পরের সঙ্গে কম্বাইন করছে বা পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাদের যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য খুব একটা না থাকে, তাহলে কিন্তু তারা পরস্পর কী ধরনের বন্ড তৈরি করে, কোভ্যালেন্ট বন্ডিং। দ্যাটস ওয়াই এই সমস্ত ট্রাইহাইড্রাইড যে কম্পাউন্ডগুলো আমি বললাম তারা কোভ্যালেন্ট নেচারের। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট। তাহলে এবার আমাকে দেখতে হবে যে কোভ্যালেন্ট আমরা বুঝলাম, এই পয়েন্ট আমি লিখে দিচ্ছি যে কারণ গ্রুপ 15 এলিমেন্ট ও হাইড্রোজেনের গ্রুপ 15 এলিমেন্ট ও হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সামান্য এবং তা গ্রুপ বরাবর
উপর থেকে নিচে হ্রাস পায়। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বললাম না যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 2 ইউনিটস মতো, ওই কথাটা আমি ভুলবশত বলে ফেলেছি। ওটা 2 ইউনিটস হবে না, অ্যাপ্রক্সিমেটলি 1 ইউনিট। মানে কীরকম জানো তো, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি যদি মনে করো 3.1 এরকম হয়, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.2 এর মতো এইরকম, তাহলে সেটা ওই পয়েন্ট মানে ওই 1 ইউনিট মতো ধরা যায়। সো এই হচ্ছে ব্যাপার। যেটা আমি 2 ইউনিট বলেছিলাম ওটা অ্যাকচুয়ালি 1 ইউনিট। তো গ্রুপ 15 এলিমেন্ট আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সামান্য থাকে, আর গ্রুপ বরাবর ওপর থেকে নিচে সেইটা কী হতে পারে, কী হতে থাকে, হ্রাস হতে থাকে। সেই কারণেই এই সমস্ত ট্রাইহাইড্রাইড যৌগগুলোকে আমরা সমযোজী হিসাবে বলছি। নেক্সট পয়েন্ট হবে আমাদের গঠন বা স্ট্রাকচার বলতে পারো, অর জিওমেট্রিও বলতে পারো, বিষয়টা একই বলে বা একই বোঝায়, স্ট্রাকচার অর জিওমেট্রি, রাইট। তো যদি হিসাব করা হয় বাই অ্যাপ্লাইং ভিএসিপিআর থিওরি, তাহলে ভিএসিপিআর তত্ত্ব প্রয়োগে পাই কি পাবো, মনে করো NH3 আমি যদি হিসাব করি, NH3 এর টোটাল ইলেকট্রন কাউন্ট, আমি শর্টে লিখছি, পুরো কথাটা লিখছি না, টোটাল ইলেকট্রন কাউন্ট কত হবে, এখানে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন যোগ করতে হবে, প্লাস যতগুলো সাবস্টিটিউয়েন্ট অ্যাটম থাকবে, সাবস্টিটিউয়েন্ট অ্যাটমরা তো একটা করেই ইলেকট্রন সাপ্লাই করছে, যেহেতু হাইড্রোজেন মোনোভ্যালেন্ট তো একটা করে ইলেকট্রন সাপ্লাই করবে, তো 5 + 3 ইলেকট্রন, দ্যাট ইজ ইকুয়ালস টু 8 ইলেকট্রনস। আর টোটাল ইলেকট্রন কাউন্ট যদি 8 হয়, তার স্ট্রাকচার কি হবে তোমরা জানো, অলরেডি তোমরা কোভ্যালেন্ট বন্ডিংয়ে ক্লাস 11-এ পড়েছো। টোটাল ইলেকট্রন কাউন্ট 8 হলে তার স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল। আর হাইব্রিড স্টেট কি হবে, হাইব্রিড স্টেট হবে sp3, ঠিক আছে। তাহলে এই গঠন বা স্ট্রাকচার যদি আমি বলি, স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল। আর হাইব্রিড স্টেট আমি ওপরে লিখছি, নিচে জায়গা নেই। হাইব্রিড স্টেট নিশ্চয়ই পুরো মলিকিউলটার হয় না, মলিকিউলের মধ্যে যে সেন্ট্রাল অ্যাটমটা থাকে তার হাইব্রিডাইজেশন ঘটে। সো আমরা এখানে লিখবো হাইব্রিড স্টেট অফ সেন্ট্রাল অ্যাটম ইন ট্রাইহাইড্রাইড ইকুয়ালস টু sp3। ওকে, ঠিক আছে। আমি বাংলাতে বলে দিচ্ছি, আমি কথাটা ইংলিশে লিখে ফেললাম যে ট্রাইহাইড্রাইড যে যৌগটা আছে তার কেন্দ্রীয় পরমাণুর সংকরায়িত অবস্থা হলো sp3। বুঝতে পারবে, খুব সিম্পল ইংলিশ, না বোঝার মতো কিছুই নেই। সো অ্যামোনিয়াটা যেরকম দেখালাম, অ্যামোনিয়ার মতো কি হবে, PH3 বলো বা ASH3 বলো, SbH3 বলো বা BiH3 বলো, তাদের সবারই এই রকম জিওমেট্রি পাওয়ার কথা, রাইট। কিন্তু সেরকম জিওমেট্রি হয় না। একমাত্র অ্যামোনিয়ায় হাইব্রিডাইজেশন দেখা যায়, অ্যামোনিয়াতে নাইট্রোজেনেরই একমাত্র হাইব্রিডাইজেশন দেখা যায়, অ্যান্ড দ্যাট ইজ sp3। ফসফরাস থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত যে হাইড্রাইড রয়েছে তাদের কারোর হাইব্রিডাইজেশন ঘটে না। ট্রাইহাইড্রাইডের কথা বলছি আমি, বারবার মেনশন করছি কথাটা। এই ট্রাইহাইড্রাইডে অ্যামোনিয়া ছাড়া বাকি কোনো ট্রাইহাইড্রাইডে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন ঘটে না, এটা মনে রাখবে। তোমাদের হয়তো বইতে এই বিষয়টা পাবে না, কিন্তু আমি বলে দিলাম। হাইব্রিডাইজেশন ঘটে না সেটা তোমাদের একটা এক্সাম্পল দিলেই বা এর পরবর্তী একটা পয়েন্ট বললে বুঝতে পেরে যাবে। কথাটা এখানে আপাতত লিখে রাখো যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের sp3
সংকরায়ন ঘটলেও ফসফরাস থেকে বিসমাথ পর্যন্ত ট্রাইহাইড্রাইড যৌগগুলিতে ফসফরাস থেকে বিসমাথের কোনো সংকরায়ন ঘটে না। কারণ ফসফরাস থেকে বিসমাথ পর্যন্ত অ্যাটমগুলির আকারের সাথে হাইড্রোজেনের আকারের বহুল তারতম্য ঘটে। মূলত এই কারণটার জন্যই কি বললাম, কারণ ফসফরাস থেকে বিসমাথ পর্যন্ত অ্যাটমগুলির আকারের সাথে হাইড্রোজেনের আকারের তারতম্য ঘটে, সেই কারণেই হাইব্রিডাইজেশনটা ঘটে না। ঠিক আছে, তো এই হলো কারণ। আচ্ছা, তো এবার এর গঠনটা একটু দেখা যাক। ডায়াগ্রামের মাধ্যমে দেখা যাক। টেট্রাহেড্রাল তো বললাম আমি, ধরো এম, এর সাথে তিনটে বন্ধন আছে, আর একটা বন্ধনে কি থাকবে, এরকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। ঠিক আছে, এমটা এখানে কি, এম হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাই তো? এমটা হলো এরকম। আর এই সেন্টারটা sp3 হাইব্রিড কখন হবে, যদি m ইকুয়ালস টু নাইট্রোজেন হয়, m ইকুয়ালস টু নাইট্রোজেন অ্যাটম হয়, তাই তো? m ইকুয়ালস টু নাইট্রোজেন অ্যাটম হয়। আর এই বন্ড যে অ্যাঙ্গেল আছে, এই বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত? বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এটা হয় না। বন্ড অ্যাঙ্গেল অ্যাকচুয়াল কত হয়? অ্যাকচুয়াল হয় 107 ডিগ্রি অ্যাপ্রক্স। কেন? কারণ ভিএসি পেয়ার থিওরি অনুযায়ী এইখানে কি আছে, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে। লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন থাকার কারণেই এই কী হবে, এই বন্ডগুলো পরস্পরের কাছাকাছি চলে আসবে। বন্ড অ্যাঙ্গেল এক্সপেক্টেড যে ভ্যালুটা, মানে যে ভ্যালুটা আমরা পাবো আশা করছি, সেই ভ্যালুটার থেকে কমে গিয়ে 107 ডিগ্রির কাছাকাছি হয়। ঠিক আছে, তো এই হলো গঠনগত বৈশিষ্ট্য। এখন আমি যেটা বলছিলাম যে আর্সেনিক মানে ফসফরাস থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত সংকরায়ন ঘটেই না, তাহলে তার ক্ষেত্রে গঠনটা কীরকম হবে সেটা একটু বলা যাক। আর কেন ওদের ক্ষেত্রে সংকরায়ন ঘটে না, অ্যামোনিয়ার ক্ষেত্রে ঘটে, সেটাও কেন আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে আমি যে ধরনের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে পড়াচ্ছি সেটা যে শুধুমাত্র গ্রুপ 15 এলিমেন্টের ক্ষেত্রেই সীমিত তা কিন্তু নয়। এর পরবর্তী যখন তোমরা গ্রুপ 16, 17 কিংবা 18 পড়বে, 18-এর তো বেশি যৌগ তো হয় না, কারণ সেখানে সক্রিয়তা
সমস্ত মৌলের সক্রিয়তা নেই, একমাত্র একটা পরমাণু ছাড়া অন্য পরমাণুগুলোর সক্রিয়তা নেই। সে কারণে গ্রুপ 18টা যদি বাদও দাও, গ্রুপ 15 যেরকম বলছি, 16 আর 17 এদের ক্ষেত্রেও চারিত্রিক বৈশিষ্ট্যটা অনেকটা গ্রুপ 15টার ধাঁচেই এগোবে। গ্রুপ 15-এ যেরকমভাবে আমরা যা কিছু পড়ছি, গ্রুপ 16 বা 17-এর ক্ষেত্রে অনেকটা সেই ধাঁচেই এগোবে। আমি এটা বলছি না যে এর ক্ষেত্রে তোমরা যা যা পড়ছো জাস্ট কপি পেস্ট হয়ে যাবে, সেরকম নয়, বাট ওই ধাঁচেই যাবে। তো যেটা বলছিলাম দেখো, আচ্ছা এইটা হচ্ছে নাইট্রোজেন পরমাণু। নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রনিক বিন্যাসটা দেখি কীরকম, হিলিয়াম আছে, 2s2 আছে এবং 2p3 আছে। আর এদিকে যদি ফসফরাস লেখা হয়, ফসফরাসের হচ্ছে নিয়ন, 3s2 3p3। কারণ ফসফরাসের ক্ষেত্রে যে ঘটনাটা হচ্ছে সেটা বাকি পরমাণুগুলোর ক্ষেত্রেও হচ্ছে। তো আমি এখানে শুধুমাত্র এক্সাম্পল হিসাবে ফসফরাস আর নাইট্রোজেনকে নিলাম। আচ্ছা, এই যে সার্কুলার যে আমি সার্কেল একটা করেছি, এইটা মনে করো নাইট্রোজেনের ভ্যালেন্স অরবিটালের মধ্যে এস অরবিটালটাকে আমি এঁকেছি। ভ্যালেন্স অরবিটালের মধ্যে এটা হলো এস অরবিটাল। আমি এখানে এই পয়েন্টগুলো বেশি করতে চাইছি না, কারণ আমাকে এখানে আরও কিছু দেখাতে হবে, তাই জন্য এটা এস অরবিটাল। আর এইটা হচ্ছে px, অবশ্যই 2px, 2py and this is 2pz, right? এইটা 2s অরবিটাল। তো এইগুলো হচ্ছে নাইট্রোজেনের ভ্যালেন্স শেল। কারণ কোনো এলিমেন্ট যখন কারোর সাথে বন্ডিং করে তখন সে তার ভ্যালেন্স অরবিটালগুলোকে ইউজ করে ফর হাইব্রিডাইজেশন। সো আমি এখানে 2s আর 2p অরবিটালগুলোকে এঁকেছি, ঠিক আছে। ফসফরাসটা আমি এরকম দেখাই এবার। ফসফরাসের সাইজ বড়, তার অরবিটালগুলো বড় বড় হবে, রাইট? সো দিস ইজ 3s and 3p, which means 3px, 3py and 3pz. I hope তোমরা এগুলো বুঝতে পারছো। ওকে, এখন মনে করো নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড করতে আসছে, ঠিক আছে। তো বন্ড করতে আসছে মানে কি, তাদের তো হাইড্রোজেনগুলোকে তো একটা পার্টিকুলার ডিরেকশানে অ্যাপ্রোচ করতে হবে নাইট্রোজেনের দিকে। কীরমভাবে অ্যাপ্রোচ করবে? এমনভাবে অ্যাপ্রোচ করবে যাতে অরবিটালগুলোকে খুব ইজিলি পেয়ে যায়। ধরো দুটো পরমাণু যারা পরস্পরের সঙ্গে বন্ধন তৈরি করতে চাইছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, সমযোজী যৌগ কিভাবে তৈরি হয় বা কোভ্যালেন্ট কম্পাউন্ড কিভাবে তৈরি হয়। কোভ্যালেন্ট কম্পাউন্ডটা তৈরি হতে গেলে কি হয়, যে একটা অ্যাটম তার ভ্যালেন্স শেলের ইলেকট্রনটাকে অন্য আরেকটা অ্যাটমের অরবিটালে শেয়ার করছে। এবার যার অরবিটালে শেয়ার করছে সেও ঠিক একই ঘটনা এই পরমাণুটার সঙ্গে করতে চাইবে। তো এইখানে হাইড্রোজেনগুলো তাহলে কোন দিক দিয়ে অ্যাপ্রোচ করলে নাইট্রোজেনের অরবিটালগুলোকে পাবে? যদি অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে তাহলেই পাবে, ঠিক কি না? একই ঘটনা আমি ফসফরাসের জন্যও বলতে পারি, যে ফসফরাসের অরবিটালগুলোতে অ্যাপ্রোচ করার জন্য হাইড্রোজেন পরমাণুগুলো এই অ্যাক্সিস বরাবর আসছে। এখন ভাবো এরকম আঁকলে কি বুঝতে পারবে? দেখো তো, এই হাইড্রোজেন পরমাণু আসছে, এই হাইড্রোজেন পরমাণু আসছে, আর এই হাইড্রোজেন পরমাণু আসছে। এখানে যদি আমি অরবিটালের সঙ্গে কানেক্টিভিটি দেখিয়ে দিয়েছি, বাট স্টিল মনে করো হাইড্রোজেন পরমাণুগুলো আসছে। যখনই আসছে তখনই দেখো এখানে কাছাকাছি চলে এলে এদের মধ্যে ডিস্টেন্স কম থাকছে। তো এই ডিস্টেন্স কম থাকার জন্য এই হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন আছে বা নাইট্রোজেনের যে ইলেকট্রন আছে তাদের মধ্যে পারস্পরিক একটা বিকর্ষণী বল কাজ করে।
আবার বলছি, দেখো নাইট্রোজেনের অরবিটালগুলো তো এমনি খুব ছোট আকারে বা খুব কনজেস্টেড আছে, মানে ঘনীভূত অবস্থায় আছে, অর্থাৎ এই অরবিটালগুলোকে ডিস্টিংক্টভাবে বা নির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে না। এখন অরবিটালগুলোর কাছাকাছি যখন পৌঁছচ্ছে তখন হাইড্রোজেন পরমাণুগুলো নিজেদের ইলেকট্রনের মধ্যেই একটা বিকর্ষণ বল কাজ করবে। এবার যদি বিকর্ষণ বল কাজ করে তাহলে তারা আবার কি করবে, তারা দূরে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, তখন তার নাইট্রোজেনের সঙ্গে তার বন্ডিংটাই হবে না। সেই কারণে কি হয়, নাইট্রোজেন তার যে নিজস্ব অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ছড়াতে হয় বা পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করতে হয়, যাতে হাইড্রোজেনগুলো নাইট্রোজেনের কাছাকাছি আসবে, এসে বন্ড করে বসতে পারবে, যাতে হাইড্রোজেনের নিজেদের মধ্যে পারস্পরিক কোনো বিকর্ষণ না হয়। তো এই ঘটনার জন্য যে অরবিটালগুলোকে ঠিকভাবে অ্যাপ্রোচ করতে পারছে না হাইড্রোজেন পরমাণুগুলো, সেই ঘটনাটাকে ওভারকাম করবার জন্য বা সেই ঘটনার সমস্যাটাকে অতিক্রম করার জন্য নাইট্রোজেন কি করলো, তার নিজের যে 2s এবং 2p অরবিটাল আছে তারা পরস্পরের মধ্যে মিক্সিং করলো। হাইব্রিডাইজেশন মানে কি, মিক্সিং হওয়া, মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস। তো মিক্সিং করে ওই 109 ডিগ্রি 28 মিনিট যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলে ছড়িয়ে দিল। এবার ওই অ্যাঙ্গেলের যে অরবিটালগুলো ছড়ালো, মানে হাইব্রিড অরবিটাল যেগুলো ছড়ালো, সেই অরবিটালে এসে হাইড্রোজেনগুলো বসে গেল, তার ফলে আর ওদের পরস্পরের মধ্যে আর কোনো ইলেকট্রনের বিকর্ষণ থাকলো না। কিন্তু হাইব্রিডাইজেশন না করা অবস্থায় ওই ঘটনাটা হচ্ছিল। এবার ওই ঘটনাটা হলে কি হতো, আর অ্যামোনিয়া তৈরি হতে পারতো না। সেই কারণে নাইট্রোজেনকে নিজের অরবিটালগুলোর মধ্যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন করে নিতে হলো। এবার নাইট্রোজেন একা একা থাকলে কি সেটা করতো না। আমি হাইড্রোজেনটা সাপ্লাই করছি, এনার্জি বাইরে থেকে দিচ্ছি বিক্রিয়া করানোর জন্য, তখনই ঘটনাটা ঘটছে। বোঝা গেল তো? তো এইখানে তাহলে কি হলো, এইখানে অ্যামোনিয়া তৈরি হয়ে গেল সংকরায়ন দ্বারা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা এই অংশটা বারবার দেখো, বারবার শুনবে ভালো করে যে কথাগুলো বললাম, তবে বুঝতে পেরে যাবে। তবে আমি যেরকমভাবে তোমাদের দেখালাম আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো সংকরায়ন ঘটার ফলে অ্যামোনিয়া তৈরি হলো। কাদের সংকরায়ন করলো? 2s2p। কার? নাইট্রোজেনের। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে গেল, এখানে sp3 সংকরায়ন ঘটে গেল, sp3 সংকরায়ন ঘটে গেল। আচ্ছা, এবারে এইখানে দেখো, এখানে যখন হাইড্রোজেন পরমাণুগুলো আসছে, আমি ব্ল্যাক কালার দিয়ে লিখি, সব ব্লু হয়ে গেছে, এখানে হাইড্রোজেন আসছে, এখানেও হাইড্রোজেন আসছে এবং এখানেও হাইড্রোজেন আসছে। দেখো হাইড্রোজেন পরমাণুগুলোর মধ্যে যথেষ্ট ডিস্টেন্স রয়েছে। এখানে যে কম ডিস্টেন্স ছিল এখানে কিন্তু যথেষ্টই ডিস্টেন্স আছে, অর্থাৎ ফসফরাসের আকার বড়, তার অরবিটালেরও আকার বড়। তো হাইড্রোজেন তো খুব ছোট আকারের পরমাণু, যার শুধুমাত্র 1s অরবিটাল রয়েছে। হাইড্রোজেন যদি আমি বলি, হাইড্রোজেন শুধু 1s1 একটাই অরবিটাল রয়েছে, আর 1s তো খুবই ছোট আকারের অরবিটাল। তো তারা আসছে তাদের ইলেকট্রনটা নিয়ে, তো ফসফরাসের অরবিটাল বড় হওয়ার কারণে হাইড্রোজেনগুলো ফসফরাসের যে অরবিটালে যুক্ত হচ্ছে তারা পরস্পরের মধ্যে অনেকটাই ডিস্টেন্সে থাকছে। তো এখানে কোনো ইলেকট্রনিক রিপালশন প্রাথমিক অবস্থাতে হচ্ছেই না। ইলেকট্রনিক রিপালশন যেহেতু হচ্ছে না, তাই ফসফরাস তার অরবিটালগুলোকে আর সংকরায়নে অংশগ্রহণ করাবে না। যে আমি ভাই আমার অরবিটাল যেরকম আছে ওরকম অরবিটালগুলোতেই হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হওয়ার পরেও কোনো সমস্যা হচ্ছে না, তো আমি কেন বেকার হাইব্রিডাইজেশন করাতে যাব। তো তার ওই ভ্যালেন্স শেল যে অরবিটাল রয়েছে সেই অরবিটালগুলো যেরকমভাবে আছে সেরকম অরবিটালেই এসে হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে গেল। কোনো হাইব্রিডাইজেশন করার দরকার হচ্ছে না, কারণ ফসফরাসের অরবিটালের আকার বড় বলে। তো কোন অরবিটালে এসে লাগছে, দেখো এখানে 3s যে অরবিটালটা সেটা তো জোড়বদ্ধ ইলেকট্রন দ্বারা পূর্ণ। 3p অরবিটাল যেখানে 3টে অযুগ্ম ইলেকট্রন আছে, 3p অরবিটাল যেখানে 3টে অযুগ্ম ইলেকট্রন আছে। তো এই অরবিটালে আরও 3টে যদি ইলেকট্রন আসে তাহলে অরবিটালটা পূর্ণ হয়ে যাবে। কি বললাম, এখানে ছবিটা দেখো তোমরা, এটা ফসফরাসের 3p অরবিটাল, 3p3। তাহলে এই অরবিটালে
বাইরে থেকে ধরো এই আরেকটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন যদি পেয়ে যায়, তাহলে এই 3p অরবিটালটা পূরণ হয়ে যাবে। পূরণ হয়ে হচ্ছে কি করে, হাইড্রোজেন এখানে একটা, হাইড্রোজেন এখানে একটা, হাইড্রোজেন এখানে একটা দিয়ে দিচ্ছে। এই p অরবিটালগুলো যেহেতু বড় বড় আকারের, তাই হাইব্রিডাইজেশন করতে লাগছে না, কারণ এখানে কোনো ইলেকট্রনিক রিপালশন কাজ করছে না, হাইড্রোজেনগুলো পরস্পর খুব দূরে দূরে আছে, তাই জন্য নো হাইব্রিডাইজেশন। নো হাইব্রিডাইজেশন হওয়ার জন্য এখানে তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে? দেখো পি অরবিটালেই তো হাইড্রোজেনগুলো লেগে যাচ্ছে, এস এর কোনো পার্টিসিপেশন এখানে নেই, এস অরবিটাল কোনোভাবে অংশগ্রহণ করছে না, শুধুমাত্র পি অরবিটালই বন্ডিং অংশগ্রহণ করছে। যেহেতু এখানে পি অরবিটাল, প্রত্যেকটা পি অরবিটালের মধ্যে অ্যাঙ্গেল কত? সব 90 ডিগ্রি। অতএব এখানে যে PH3 যৌগটা তৈরি হবে, PH3 যৌগের বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি বলতে পারো। এক্স্যাক্টলি 90 ডিগ্রি নয়, তবে 90 ডিগ্রির কাছাকাছি। ভালো করে শোনো, এটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি নয়, আমি অ্যাপ্রক্সিমেটলি বলেছি। এটা ওই তুমি ভ্যালুটা এক্স্যাক্টলি যেটা পাবে সেটা হচ্ছে 91.5 ডিগ্রি, কারণ এখানে সেই লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের একটা রিপালশন হবে, আরও অন্যান্য ইলেকট্রনিক যে ফ্যাক্টরগুলো সেইগুলোর হিসাবে অ্যাকচুয়ালি বন্ড অ্যাঙ্গেলটা যেটা দেখা গেছে সেটা 91.5 ডিগ্রি। তো বিষয়টা তাহলে বুঝতে পারলে যে এখানে হাইব্রিডাইজেশনটা কেন হচ্ছে, আর ফসফরাস থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত কেন হাইব্রিডাইজেশন হচ্ছে না, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমরা লিখতে পারি নো হাইব্রিডাইজেশন, নো হাইব্রিডাইজেশন। সেই কারণে বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কাছাকাছি হেরফের করে। এবারে তোমরা দেখবে আমরা পরবর্তী আলোচনায় এই হাইব্রিড যৌগগুলোর বন্ধন কোণ নিয়ে আলোচনা করব, একটা পয়েন্ট থাকবে, সেখানে দেখা যাবে যে অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল এরকম টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেলের যা মান তার কাছাকাছি হয়, কিন্তু ফসফরাস থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত বন্ড অ্যাঙ্গেল সব ওই 90 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। ঠিক আছে, তো 90 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে মানেটা কি? তাদের কি মানে প্রত্যেকেরই কি একই রকম গঠনাকৃতি হচ্ছে যে সবার ক্ষেত্রেই 90 ডিগ্রির মতো বন্ড অ্যাঙ্গেল আসছে? আর অ্যামোনিয়ার থেকে এত ডিফারেন্স হয়ে যাবে যে একবারে 90 ডিগ্রির কাছাকাছি চলে যাবে? তাহলে এর পেছনে মূল কারণটা কি? তোমরা দেখো, তোমরা ভিএসিপিআর তত্ত্বে কি পড়েছিলে যে একটা যৌগে, সমযোজী যৌগে যদি কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কমে তাহলে বন্ধন কোণের মান কমবে, এইটা পড়েছিল। এখানে আমি যে পয়েন্টটা বলছি সেটা একটু মন দিয়ে শুনবে। কি বললাম? যে তোমরা ভিএসিপিআর তত্ত্বে পড়েছিলে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি কমে তাহলে বন্ধন কোণের মান কমে যাবে, এটাই পড়েছিলে তো। এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি, ঠিক আছে। তো অ্যামোনিয়া থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত তড়িৎ ঋণাত্মকতা বিসমাথের মানে নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ অবধি কমছে, রাইট? তাহলে বন্ড অ্যাঙ্গেলটা 107 ডিগ্রি থেকে কমে আরও কমে যাওয়ার কথা। তো 107 ডিগ্রির পরে ফসফিনেই দেখা যাচ্ছে, মানে PH3তেই দেখা যাচ্ছে 91.5 ডিগ্রি, 91.5 ডিগ্রি। আমি মানলাম তড়িৎ ঋণাত্মকতা কমে গেছে বলে বন্ড অ্যাঙ্গেল কমে গেছে। তাহলে ফসফরাস থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত তড়িৎ ঋণাত্মকতা কি একদম কনস্ট্যান্ট থাকছে যে ওই ভ্যালুটাই মেনটেন করবে? নিশ্চয়ই না। তাহলে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে এইটা, যে এই ধরনের যৌগগুলোতে কোনো হাইব্রিডাইজেশন ঘটে না, জাস্ট হাইড্রোজেনগুলো এদের একদম লাস্ট যে পি অরবিটাল আছে সেই পি অরবিটালে ইলেকট্রন দানের মাধ্যমে বন্ধন তৈরি করে। আর যেহেতু পি অরবিটালগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম থাকে, তাই তাদের বন্ধন কোণগুলো ওই 90 ডিগ্রির কাছাকাছি। ওকে, তো এইটা হচ্ছে মেইন বিষয়। এটা তোমরা হয়তো বইতে পাবে না, কিন্তু এটা খেয়াল রেখো, ভালো করে দেখো এই বিষয়টা, তাহলে বুঝতে পারবে। চলো এবার আমরা নেক্সট কিছু বিষয় নিয়ে আলোচনা করি।
দেখো এবারে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে আমরা এখানে এদের নামগুলো একটু জেনে নিই, কারণ প্রত্যেকের নাম তো আমরা জানি না, তো নামগুলো আগে জেনে নেওয়া যাক। সো এইটা তো তোমাদের কাছে কমন, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। দিস ইজ কল্ড ফসফিন। দিস ইজ নোন অ্যাজ আর্সিন। আর্সিন বলে অনেকে বা আর্সাইন বলে, যেটা তোমরা বলতে চাও একই ব্যাপার। নেক্সট হচ্ছে স্টিবাইন। স্টিবাইন কারণ অ্যান্টিমনি তো আমরা ডাক নাম হিসাবে বলি, এসবি যেটা রয়েছে তাকে আমরা অ্যান্টিমনি যদি বলি সেটা হচ্ছে তার ডাক নাম বা কমন নেম, কিন্তু সায়েন্টিফিক্যালি এসবিকে কী বলা হয়? এসবিকে স্টিবাইন বলা হয় সায়েন্টিফিক্যালি, মানে ল্যাটিন নেম যেটা, একে স্টিবিয়াম বলা হয়। স্টিবিয়াম থেকে স্টিবাইন, মানে স্টিবিয়াম নামটা মেনটেন করে একে স্টিবাইন বলা হয়। আর লাস্টেরটা হচ্ছে বিসমুথাইন। বিসমুথাইন। ওকে, সো এগুলো হচ্ছে এদের নাম। এখন যদি এদের প্রস্তুতি বলি, প্রস্তুতি, এরা তো আর প্রকৃতিতে ভেসে ভেসে বেড়ায় না, বা হাওয়া বাতাস থেকে আমি ধরে ধরে এরকম তো নিতে পারি না, তো কেমিক্যালি তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয়? খুব সিম্পল প্রসেস, এটা তোমরা মনে রেখো, খুব সহজ। এদের ট্রাইহাইড্রাইড তৈরি করতে গেলে প্রস্তুতি কার করছি আমরা? ট্রাইহাইড্রাইড। ট্রাইহাইড্রাইড তৈরি করতে গেলে যাদের যাদের আমরা ট্রাইহাইড্রাইড তৈরি করছি তাদের অ্যানায়নিক ফর্মের যৌগ আমাদের দরকার। অর্থাৎ নাইট্রোজেনের এমন একটা যৌগ নিতে হবে যেখানে নাইট্রোজেন নেগেটিভ অংশে আছে, মানে অ্যানায়ন হিসাবে রয়েছে। ফসফরাসের এমন একটা যৌগ নিতে হবে যেখানে ফসফরাস অ্যানায়ন হিসাবে রয়েছে। সিমিলারলি আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথেরও এমন যৌগ নিতে হবে যেখানে এরা প্রত্যেকে অ্যানায়ন হিসাবে আছে। তাদেরকে আর্দ্র বিশ্লেষণ করো, অর্থাৎ হাইড্রোলিসিস করো, বা অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করাও। অ্যাসিড লাইক HCl, কমন অ্যাসিড, HCl এর সাথে রিয়াকশান করাও। সেই HCl মানে কি? HCl এর সলিউশন, HCl এর সলিউশনের সাথে রিয়াকশান করাও, তাহলে ওইখান থেকেই কি তৈরি হয়ে যাবে? এদের ট্রাইহাইড্রাইড তৈরি হয়ে যাবে। আমি জাস্ট দুটো এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। খুব কমন একটা এক্সাম্পল দেখো, Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, নাইট্রাইড। ওকে, নামটা লিখেই দিচ্ছি, যদি তোমরা ফোনে ভয়েসে না বুঝতে পারো আমি ওই জন্য নামটা লিখে দিচ্ছি, ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ওকে, সো এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে যদি আমরা ওয়াটারের সাথে রিয়াকশান করাই, কত হবে এটা? 3H2O যদি করি, MgOH whole 2 plus 2NH3। আচ্ছা, এখানে নাইট্রোজেন দুটো আছে, ম্যাগনেসিয়াম দুটো আছে, তাহলে এটা 6H2O করতে হবে আমাকে। 6H2O। ঠিক আছে, তাহলে দেখো যে অ্যামোনিয়া তৈরি হয়ে গেল, অ্যামোনিয়া গ্যাস। সো দিস ইজ আ রিয়াকশন। অ্যান্ড আরেকটা রিয়াকশন যদি আমি বলি, ক্যালসিয়াম ফসফাইড, Ca3P2 প্লাস 6H2O, এটাও একই হবে। 6H2O যদি করা হয় তাহলে এইখানে তৈরি হবে 3 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস 2PH3 ফসফেট। ওকে, ক্যালসিয়াম ফসফাইড, ক্যালসিয়াম ফসফাইড। তোমরা কিন্তু এভাবে লিখবে না, তোমরা এখানে পুরো নামটাই লিখবে। আমি এখানে টাইম বাঁচানোর জন্য এরকম করে লিখলাম ক্যালসিয়াম ফসফাইড। তাইলে দেখো এখানে যেমন নাইট্রোজেন দেখছো নেগেটিভ পার্টে আছে, ফসফরাস নেগেটিভ পার্টে আছে, এইখানে তোমরা ফসফরাসের জায়গায় আর্সেনিক করে দিতে পারো, অ্যান্টিমনি করে দিতে পারো, বিসমাথ করে দিতে পারো, দিয়ে বাকিটা তো নর্মালি যেরকম প্রোডাক্ট আমরা পেলাম
আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ থাকলেও ঠিক সিমিলারলি এই জিনিসগুলো তৈরি হতো। রাইট, চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। এবারে আমরা কি করব, এই ট্রাইহাইড্রেটগুলোর কিছু ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে একটা তুলনামূলক আলোচনা করব বা কম্পারেটিভ স্টাডি করব। কম্পারেটিভ স্টাডি অফ group 15 trihydrates. With respect to physical properties. ঠিক আছে, ফার্স্ট ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। ওকে, বন্ড অ্যাঙ্গেলের বিষয়টা তো আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি। বন্ড অ্যাঙ্গেলের এখানে যে ট্রেন্ডটা হবে, ক্রম, বন্ড অ্যাঙ্গেলের যে ক্রম হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে PH3, তারপর হচ্ছে ASH3, তারপর হচ্ছে SbH3, আর এটা BiH3। ওকে, তো ফসফিন থেকে শুরু করে বিসমুথাইন পর্যন্ত এদের বন্ড অ্যাঙ্গেল কমছে ঠিকই, কিন্তু সেটা খুবই সামান্য, ওই 0.5 ডিগ্রি করে হেরফের হয়। আর অ্যামোনিয়া থেকে ফসফিনেই এই ট্রানজিশনটা অনেকটা বেশি, মানে এই গ্যাপিংটা বা এই পার্থক্যটা অনেকটা বেশি হয়, কিন্তু ফসফিন থেকে বিসমুথাইন পর্যন্ত বন্ড অ্যাঙ্গেলের পার্থক্যটা কম। এখান থেকে এখানে পার্থক্য বেশি, এখান থেকে এখানে পার্থক্য কম। সেই পার্থক্যটার কারণ হচ্ছে, তোমরা বলতে পারো তড়িৎ ঋণাত্মকতার জন্য, তড়িৎ ঋণাত্মকতার হ্রাসের জন্য। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার হ্রাসের জন্য। তো এটা হলো আমাদের প্রথম ফিজিক্যাল প্রপার্টি হিসাবে আমরা বন্ড অ্যাঙ্গেলের কথা এখানে বললাম। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট এখানে আমাদের হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ধন বিয়োজন শক্তি। এটা তোমরাই বলো অর্ডারটা কি হবে। গঠন তো তোমরা দেখলে, আর বন্ধন বিয়োজন শক্তির কনসেপ্টটা বা ধারণাটা কেন এখানে এলো, তার কারণ এরা সবাই সমযোজী যৌগ। আমি প্রথমেই তোমাদেরকে বললাম, তো সমযোজী যৌগ হলে তার বন্ধন থাকবে, এবং বন্ধন থাকলে তার বন্ধন বিয়োজন শক্তি থাকবে বা বন্ধন শক্তি থাকবে। সো সেই কারণেই এই বন্ধন বিয়োজন শক্তির ক্রমটা বলতে বললাম। তো বন্ধন বিয়োজন শক্তি আমি কোনটার ক্ষেত্রে বলছি, MH, মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে হাইড্রোজেনের যে বন্ধনটা। দেখো কয়েকটা ছবি আঁকছি।
বলো ক্রমটা কি হবে? খুব সহজ ছবি দেখে তোমরা আন্দাজ করে নিতে পারছো যে কি হচ্ছে। নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুটো পরমাণুর মধ্যে বন্ড ডিস্টেন্স বা বন্ড লেংথ যেহেতু কম, সেহেতু এদের বন্ডটা প্রচণ্ড স্ট্রং থাকবে, কারণ নাইট্রোজেনের নিউক্লিয়াস হাইড্রোজেনের ইলেকট্রনকে খুব তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করে ধরে রাখবে, বা হাইড্রোজেনের নিউক্লিয়াস নাইট্রোজেনের ইলেকট্রনকে নিজের দিকে খুব তীব্রভাবে আকর্ষণ বল দ্বারা ধরে রাখবে, অর্থাৎ বন্ধন দূরত্বটা ছোট বা কম। অতএব এদের বন্ড স্ট্রেংথ বেশি বা বন্ধন দৃঢ়তা বেশি। এখন বন্ধন দৃঢ়তা যদি বেশি হয় তাহলে সেই বন্ডটাকে ভাঙতে বেশি পরিমাণ শক্তি প্রয়োগের দরকার হবে, তাই বন্ড ডিসোসিয়েশন এনার্জির মান NH বা অ্যামোনিয়া যদি বলো, ট্রাইহাইড্রাইড হিসাবে যদি অ্যামোনিয়ার কথা বলো, দ্যাট উইল শোজ আ ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তারপরে PH3 হবে, তারপর আরসাইন হবে, দেন স্টিবাইন হবে, অ্যান্ড ফাইনালি বিসমুথাইন হবে, রাইট? কারণ বিসমাথের সাথে হাইড্রোজেনের বন্ড লেংথ বেশি মানে বন্ড স্ট্রেংথ কম হলে বন্ড সহজে বিয়োজিত হতে পারবে, সামান্য এনার্জি প্রয়োগ করলেই বা সামান্য শক্তি প্রয়োগ করলেই বন্ধন সহজে ভেঙে যাবে। তাই BiH3 যেটা, সেইটার বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে কম। ঠিক আছে, তো রিজনটা কি লিখবো? রিজনটা লিখবো এরকম যে নাইট্রোজেন থেকে বিসমাথ পর্যন্ত অ্যাটমগুলির হাইড্রোজেনের সাথে আকারের বেশি তারতম্যের কারণে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, যার ফলে বন্ধন দৃঢ়তা হ্রাস পায়, ফলে বন্ধন শক্তি মানে বন্ধন বিয়োজন শক্তি কম প্রয়োগ করতে হয়। তাহলে ক্রমটা কি হবে? বন্ড ডিসোসিয়েশন এনার্জি ক্রম NH3 greater than PH3, then arsenine ASH3, then stibine SbH3, then bismuthine. ওকে, নেক্সট বন্ড ডিসোসিয়েশন এনার্জি যখন তোমরা বুঝে গেছো, তাহলে এর সাথে এর রিলেটেড বা এর সম্পর্কিত আরও দুটো চরিত্র তোমরাই বলতে পারবে। আমি আর আলাদা করে এখানে এরকম ব্যাখ্যা লিখবো না, সেটা তোমরাই আমাকে বলে দেবে। কত নম্বর পয়েন্ট লিখছিলাম? ডি হবে আই থিঙ্ক। আচ্ছা, আমার খেয়াল পড়ছে না কত নাম্বার দিয়েছিলাম, আমি স্টার দিয়ে দিচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব বা থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি কি হবে? দেখো, এদের বন্ধন বিয়োজন শক্তি তো কমছে, অ্যামোনিয়া থেকে শুরু করে বিসমুথাইন পর্যন্ত বন্ধন বিয়োজন শক্তি কমে যাচ্ছে। তাহলে আমি তাপ বাড়ালে কোন যৌগটা সহজে বিয়োজিত হয়ে যাবে? আগে অবশ্যই বিসমুথাইন বিয়োজিত হয়ে যাবে। তাহলে কম তাপ প্রয়োগে যদি এটা বিয়োজিত হয়ে যায় বা এটা যদি ডিসোসিয়েট হয়ে যায়,
ডিসোসিয়েট হয়ে গেলে এটা তাপীয় স্থায়িত্ব অবভিয়াসলি আমরা কি বলবো, কম। আর তাপীয় স্থায়িত্ব অ্যামোনিয়া অবধি কী হবে, বৃদ্ধি পাবে। তো যদি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকেই বলা হয় তাহলে তাপীয় স্থায়িত্বটাও কী হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আগেরটার মতোই। গ্রুপ বরাবর উপর থেকে নিচে তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়, তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়, ঠিক আছে। আর অর্ডারটা হচ্ছে ঠিক এই ওপরটা। ওকে, নেক্সট ভৌত ধর্ম, বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা মানে যে যৌগটা হাইড্রোজেন পরমাণু সহজে দান করতে পারবে সেই যৌগটাই সব থেকে তীব্র বিজারক হিসাবে আমরা বলি, কারণ এরা তো সবাই হাইড্রাইড যৌগ তো আমরা পড়ছি। তো হাইড্রাইড যৌগের বিজারণ ক্ষমতা আমরা কী দিয়ে বিচার করব? অবশ্যই হাইড্রোজেন সহজে দান করতে পারছে কি না, তাই নয় কি? ধরো HClকে আমরা বিজারক অ্যাসিড কেন বলি? কারণ সে হাইড্রোজেন অ্যাজ H+ দান করতে পারে, তাই তো। আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া, ধরো আমরা অর্গ্যানিকে তো অনেক রিয়াকশন করেছো তোমরা, যে একটা যৌগকে বিজারিত করতে হবে, টিন গাঢ় HCl দেওয়া হচ্ছে, বা জিঙ্ক ক্লোরাইড গাঢ় HCl দেওয়া হচ্ছে, তো সেটা দিলে বিজারিত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কেন HCl? কারণ HCl H+ বা হাইড্রোজেন ডোনেট করতে পারছে বলেই সে বিজারক অ্যাসিড। তো এই হাইড্রাইড যৌগ যখন আমরা পড়ছি তাহলে তার বিজারণ ক্ষমতা বিচার করার মাপকাঠি কোনটা, যে এই ট্রাইহাইড্রাইডগুলো কত সহজে হাইড্রোজেন পরমাণু দান করতে পারছে, সেটাই তার মাপকাঠি হবে। বিজারণ ক্ষমতা বেশি না কম সেইটা বিচার করার, ঠিক। তাহলে এবার তোমরাই বলো যে এই অ্যামোনিয়া থেকে শুরু করে বিসমোথাইন পর্যন্ত বিজারণ ক্ষমতার ক্রমটা কি হওয়া উচিত? এতক্ষণে হয়তো তোমরা অনেকেই অর্ডারটা বলে দিয়েছো, তো আমি অর্ডারটা এখানে সরাসরি লিখছি, দেখো ঠিক লিখছি কিনা। ঠিক, কারণ একটু আগে আমরা পড়লাম যে বিসমাথের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন দৃঢ়তা কম, বন্ধন দৃঢ়তা কম হলে এটা কম তাপেই বিয়োজিত হয়ে যাবে, বিয়োজিত হয়ে গিয়ে হাইড্রোজেন পরমাণু ছাড়বে। তো সহজেই কি করবে, অন্য কোনো যৌগ থাকলে তাকে বিজারিত করে দিতে পারবে। সো বিসমোথাইন হচ্ছে এখানে তীব্র বিজারক পদার্থ, আর অ্যামোনিয়া হচ্ছে সব থেকে লিস্ট রিডিউসিং এজেন্ট অ্যামং দিজ হাইড্রাইডস, রাইট। এই যে হাইড্রাইড যৌগগুলো রয়েছে তার মধ্যে অ্যামোনিয়াটা সব থেকে দুর্বল হাইড্রাইড, আর বিসমোথাইন হচ্ছে সব থেকে স্ট্রং রিডিউসিং এজেন্ট। ভালো করে জিনিসটা খেয়াল করবে। আমি কিন্তু দুনিয়াতে যত হাইড্রাইড যৌগ আছে তাদের সাপেক্ষে তীব্র বিজারক বা দুর্বল বিজারক এটা বলছি না, আমি শুধু গ্রুপ 15-এর মধ্যে আলোচনা করছি। তো গ্রুপ 15 হাইড্রাইডসদের মধ্যে বিসমোথাইন হচ্ছে তীব্র বিজারক আর অ্যামোনিয়া হচ্ছে দুর্বল বিজারক। ঠিক আছে, বোঝা গেল বিজারণ ক্ষমতা। এটা কেন হচ্ছে এই কারণটা আমি জাস্ট আগে লিখেছি, সেই কারণে আর লিখলাম না, মুখে বলে দিলাম। যেহেতু বিসমাথ আর হাইড্রোজেনের বন্ধন দৃঢ়তা কম, তাই সহজে বিয়োজিত হয় এবং বিয়োজিত হয়ে গেলে বিজারণ ক্ষমতা বেশি দেখায়। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে যেহেতু বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা বেশি, তাই বিয়োজিত কম হবে, তাই বিজারণ ক্ষমতাও কম দেখাবে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুইস ক্ষারকত্ব। লুইস ক্ষারকত্ব, ঠিক আছে। লুইস ক্ষারকত্ব প্রত্যেকটা যৌগতেই দেখো
অ্যামোনিয়া, ফসফিন, আর্সিন, স্টিবাইন আর হচ্ছে বিসমুথাইন। প্রত্যেকেরই লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, তাই তো? তো এই লোন পেয়ার ইলেকট্রন আছে বলেই এদের সবারই একটা ইলেকট্রন জোড় দান করার প্রবণতা আছে। সেই কারণেই অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট কি বলা হয়, যে সমস্ত যৌগ ইলেকট্রন জোড় সম্পন্ন বা ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন যে সমস্ত নমুনা, তারা যদি ইলেকট্রন জোড় দান করে তাদেরকে লুইস ক্ষার বলা হয় বা লুইস বেস বলে। তো এদের প্রত্যেকের লোন পেয়ার আছে, তো আমরা এখানে লুইস বেসের একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি। তো সেই ক্রমটা কি হবে? সেই ক্রমটা হবে এই রকম, অ্যামোনিয়া থেকে শুরু করে বিসমুথাইন পর্যন্ত লুইস ক্ষারকত্ব হ্রাস পাবে। এবারে কেন হ্রাস পাবে দেখো, অ্যামোনিয়াতে এই লোন পেয়ারটা যে অরবিটালে আছে সেইটা 2s আর 2p সংকরায়িত একটা sp3 হাইব্রিড অরবিটালে আছে। ভালো করে বোঝো, অ্যামোনিয়ার নাইট্রোজেনের যে লোন পেয়ারটা রয়েছে সেটা 2s এবং 2p দ্বারা সংকরায়িত একটা sp3 হাইব্রিড অরবিটালে রয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বাকি কারোর ক্ষেত্রে তো সংকরায়ন ঘটেনি। বাকি এদের যে লোন পেয়ারগুলো, এটা 3s, এটা 4s, এটা 5s এবং এটা 6s অরবিটালে আছে। এটাও কিন্তু ভাবার বিষয়। এখানে sp3 সংকরায়িত অরবিটালে রয়েছে আর এগুলোতে সব বিশুদ্ধ s অরবিটালে রয়েছে, মানে এরা কেউ সংকরায়নে অংশগ্রহণ করেনি। ঠিক আছে, তো এবারে ভাবো তোমরা যে এই 2s 2p দ্বারা সংকরায়িত হাইব্রিড অরবিটালের আকারটা কীরকম? আকারটা ছোটই হবে। তারপরে যত 3s থেকে 4s থেকে 5s থেকে 6s এ যাবে তত লোন পেয়ার যে অরবিটালে আছে সেই অরবিটালের আকারটা বড় হচ্ছে। তো ইলেকট্রন তো সেই দুটো, ইলেকট্রন তো সেই জোড়বদ্ধ ইলেকট্রনের তো আর পরিমাণটা বাড়ছে না, ইলেকট্রন দুটোই আছে। তো এখানে দুটো ইলেকট্রন একটা ছোট আকারের অরবিটালে ছিল, এইরকম ছোট আকারের অরবিটালে ছিল নাইট্রোজেন। ফসফরাসে গেলে সেটা একটু বড় আকারের অরবিটালে গেল, আর্সেনিকে গেলে সেটা আরো একটু বড় আকারের অরবিটালে যাবে, তাই না? অ্যান্টিমনের ক্ষেত্রে আরো একটু বড় আকারের অরবিটাল, আর বিসমাথে গেলে সব থেকে বড় আকারের অরবিটাল হচ্ছে বিসমাথে যে লোন পেয়ারটা রয়েছে। বিসমাথের কথা ছেড়েই দাও, কারণ বিসমাথে লোন পেয়ারটা যে 6s অরবিটালে আছে সেই অরবিটালে আমরা অলরেডি কি জানি, ইনার পেয়ার এফেক্ট কাজ করে। ইনার